বিয়ের আসর থেকে পালিয়ে আসার পর গার্লফ্রেন্ড যখন জানতে পারে বয়ফ্রেন্ড বিবাহিত, তখন তার রিয়েকশনটা ঠিক কেমন হওয়া উচিত? জীবনে যে এমন সিচুয়েশনে পড়েনি সে হয়তো কখনো বুঝবে না। ইচ্ছে তো করছিল তখন সেখানেই শ্যুট করে মেরে ফেলি, আর নিজের সাথে করা প্রতারণার প্রতিশোধ নেই। কিন্তু আমার দ্বারা সেসব কিছুই হয়নি, বরং বয়ফ্রেন্ডের বউ আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে সে বাসা থেকে বের করে দিয়েছে। এই মেয়ে, সাইডে যাও। এই মেয়ে, শুনছো আমার কথা? হেই। নিজের মনের ব্যথা নিয়ে নিরুদ্দেশ রাস্তা দিয়ে হেঁটে চলেছে ঈশানী। রাত বাজে 12টা। অন্যদিকে ব্রেক ফেল করা গাড়ির ভেতর থেকে চিৎকার করে সাইডে যেতে বলছে উৎস, কিন্তু ঈশানী শুনতে পায় না। হঠাৎ এসে গাড়িটা তাকে ধাক্কা দেয়। পরপর গাড়িটা গিয়ে রাস্তার পাশে পিলারে যেয়ে ধাক্কা লেগে থেমে যায়। হসপিটালে হইচই। অন্য অ্যাক্সিডেন্ট কেস হলে হয়তো কারোরই এত মাথা ব্যথা হতো না, কিন্তু প্রশ্ন যখন ডাক্তার উৎস, সবাই ভয়, সম্মান আর ভালোবাসায় নত। হোয়াট? উৎস অ্যাক্সিডেন্ট করেছে? স্যার, উৎস স্যারের কন্ডিশন ভালো, বাট ওকে, আমি এখন আসছি। স্যার সঙ্গে একটা মেয়েও আছে। মেয়েটির কন্ডিশন খুব খারাপ। স্যারের গাড়িতে ওনার ধাক্কা লেগেছিল। নাম পরিচয় জানা যায়নি। বি কেয়ারফুল, মেয়েটির কিছু যেন না হয়। প্রপার চিকিৎসা করো। প্রয়োজনে আমি বাইরে ডাক্তার এনে চিকিৎসা করাবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্যার, আপনি দ্রুত চলে আসেন। হসপিটালে চিকিৎসা চলছে। এদিকে মিস্টার অশোক নিজের অফিসের এমার্জেন্সি কাজ ফেলেই ছুটছেন হসপিটালের দিকে। অন্যদিকে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া মেয়ের জন্য বিয়ে বাড়িতে দিনভর চলেছে দুই পক্ষের ঝগড়া আর প্রতিবেশীদের নোংরা গসিপ। মিস্টার অশোক যখন পৌঁছেছেন তখন উৎসকে সবে কেবিনে শিফট করা হয়েছে। অশোক এসে আবিরের সামনে দাঁড়ায়। উৎসের সহকারী আবির তখনও দাঁড়িয়ে আছে ওটির সামনে। স্যার এসেছেন। মেয়েটি এখন একটি অপারেশন চলছে। উৎস, স্যারকে কেবিনে রাখা হয়েছে। আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো। স্যার আসুন এদিকে। স্যার, মেয়েটির পরিবারকে কিভাবে খুঁজে পাবো? তোমার এসব ভাবতে হবে না। তুমি জাস্ট মেয়েটির ঠিকঠাক চিকিৎসা করো। যা খরচ হয় আমি দেব, কোনো ত্রুটি যেন না হয়। ঠিক আছে স্যার। অশোক তখন ছেলের পাশে এসে হাতটি ধরে বসে আছে। তার ফোনটি তখনও বেজে চলেছে। রিসিভ করতেই ওপাশ থেকে ওনার স্ত্রী চেঁচামেচি শুরু করলেন। এই তুমি কোথায়? এখন বাজে রাত 1টা, এখনো কি তোমার অফিসের কাজ শেষ হয়নি? দেশের কোথাও দেখেছো রাত ভোর মানুষ অফিসে কাজ করে? আমাকে তুমি উল্টাপাল্টা বোঝাতে পারবে না অশোক। আমি তোমার অফিসে খোঁজ নিয়েছি, আজও তুমি অফিস থেকে বেরিয়ে গিয়েছো। কোথায় গিয়েছো সত্য করে বলো। নামিরা, তোমার ব্যবহারে দিন দিন আমি বিরক্ত হচ্ছি। তুমি কি সেটা বুঝতে পারছো না? এখন তো বিরক্ত হবেই। দিন দিন বুড়ো হচ্ছ আর তোমার স্বভাব আগের মতোই চরিত্রহীন রয়েছে। নামিরা, আমি হসপিটালে আছি। তোমার সাথে ঝগড়া করার মুড নেই আমার। মিথ্যা অজুহাত দিতে দিতে এখন সর্বশেষ হসপিটালে আছো, এটাও মিথ্যা বলবে? উৎস অ্যাক্সিডেন্ট করেছে, আমি সেখানে আছি। তোমার যা ভাবার ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। অশোক রেগে ফোনের লাইন কেটে দিল। ছেলে শিওরে বসে অপেক্ষা করছেন। সকালের নরম মিষ্টি রোদ তখন হসপিটালের জানালা দিয়ে কেবিনে প্রবেশ করছে। উৎসের জ্ঞান ফেরে। নিজেকে হসপিটালের বেডে দেখতে পেয়ে দ্রুত উঠে বসে। আবির তখনও বসে বসে ঝিমুচ্ছে। উৎসকে উঠতে দেখে দ্রুত সে ধরে। স্যার উঠবেন না, আপনি অসুস্থ। কি লাগবে আমাকে বলুন। আবির, আমার মনে হয়েছিল আমার গাড়িতে কোনো একটি মেয়েকে ধাক্কা দিয়েছি। স্পটে কোনো মেয়েকে পেয়েছো? হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, মেয়েটি সেভ আছে। থ্যাংক গড। মেয়েটি এখন কোথায়? আমি দেখা করতে চাই। মানে স্যার, আসলে অশোক স্যার এসেছিলেন রাতে। অনেক সময় বসে থেকে তারপর বাড়ি চলে গেছেন। আবির, ক্লিয়ার কথা বলো। মেয়েটির ব্যাপারে অন্য কোনো প্রশ্নের উত্তর দিবে না, যে প্রশ্ন আমি করিনি। এজন্যই তো কথা ঘোরাতে চেয়েছিলাম, বাট স্যার তো মানবেন না। বলাটা কি ঠিক হবে? মনে মনে কি ভাবছো? বলবে নাকি আমি নিজে যাব? আপনি এখন উঠবেন না স্যার, বলছি। মেয়েটির মাথায় আঘাতের কারণে রাতে ইমার্জেন্সিতে অপারেশনে লাগছে। অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য রক্তও লেগেছে। রাতে ইমার্জেন্সি সার্জন ডাক্তার আনিয়ে মেয়েটির প্রপার চিকিৎসা করানো হয়েছে। এখন ডাক্তারদের অবজারভেশনের জন্য 24 ঘন্টা আইসিইউতে রাখা হয়েছে। ও শিট, আমার হাতে এত বড় ভুল কিভাবে হলো? আবির, আমার গাড়িটা কোথায়? ডোন্ট নো।
আমি অশোক স্যারকে ইনফর্ম করেছিলাম, উনি হয়তো পুলিশ আর গাড়ির ব্যবস্থা করেছেন। ওকে ফাইন। আমি গত রাতে হসপিটাল থেকে বেরোনোর পর গাড়ির ব্রেক ফেল পেয়েছি। আই থিঙ্ক এটা কোনো শত্রুর কাজ যে আমাকে মারতে চেয়েছিল, বাট আমার জন্য আজ একটা মেয়ের জীবন নাশ হতে যাচ্ছিল। আমি কতদিনে কাম ব্যাক করতে পারবো আবির? 3 দিন স্যার। গুড। তুমি এখন রেস্টের জন্য বাসায় চলে যাও। আমি ঠিক আছি। কিন্তু স্যার আপনাকে এভাবে ফেলে আমি কিভাবে? আই অ্যাম এ ডক্টর। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি যাও। 19 ঘন্টা পেরোতেই ঈশানীর জ্ঞান ফিরে আসে। সার্বিক চেক আপের পর তাকে আইসিইউ থেকে বেরিয়ে কেবিনে দেওয়া হয়েছে। সফট থাকায় ঈশানী কথাই বলছে না। ডাক্তারের কড়া নজরদারিতে সে ফার্স্ট রিকভারি করছে। পরের দিন উৎস ঈশানীর কেবিনে আসে। চোখ দুটো বন্ধ করে শুয়ে থাকা ঈশানী কারো আগমন বুঝতে পেরে চোখ মেরে অচেনা একটা সুদর্শন ছেলেকে দেখে অবাক হয়। আপনি আবার কোন খ্যাতের মূলা? গত কয়েকদিন থেকে ডাক্তার আর নার্সের পোশাকে দেখতে দেখতে বিরক্ত, বাট আপনি কে? মেয়েটিকে হয়তো এখনই বলা ঠিক হবে না। আমার জন্য সে আজ হসপিটালাইজড, প্যানিক হতে পারে। এই যে মিস্টার খাম্বা, হয়তো কোনো নিরুদ্দেশে ভ্রমণ করছেন। দেখুন, আমি আপনার কোনো রিলেটিভ নই, এখন আসতে পারেন। হ্যাঁ জানি, বাট আমি তোমার কাছেই এসেছি। আমি এখানের মেডিসিন ডাক্তার উৎস। তোমার ফাইল চেক আপ করতে পারি? কি বলেন? আপনি মেডিসিনের উৎস? আই মিন, আপনি একা কিভাবে এটা হতে পারেন? আপনার কোন পার্ট দিয়ে ওষুধ তৈরি হয়েছে? আমার নাম উৎস। ও যাক, হার্ট অ্যাটাক থেকে বাঁচিয়েছেন। যাই হোক, ডাক্তার আসছে আর দেখছে, কেউ কথা বলছে না। আপনি সত্যিই ডাক্তার, নাকি আমাকে খুনটুন করতে এসে ধরা পড়ে নিজেকে ডাক্তার পরিচয় দিচ্ছেন? খুন করার ইচ্ছা থাকলে ওই রাতেই করে ফেলতাম। এনিওয়ে, হসপিটাল থেকে জেনেছি তুমি তোমার ঠিকানা ভুলে গেছো। আবার সেই ঠিকানাতেই এসে প্রশ্ন থেমেছে। ভাইরে ভাই, বাড়িতে যে কাণ্ড করে বেরিয়েছি, ওই বাড়িতে আর যেতে পারবো না। তাই সবাইকে বলেছি ঠিকানা ভুলে গেছি, কিন্তু সবাই বারবার একই প্রশ্ন করে যাচ্ছে। এবার তুমি মনে মনে কি ভাবছো বলো? আমি ভাবছি যে আমার এই হাল করেছে ওই বজ্জাত ইঁদুর বিড়াল কুত্তার মামাকে যদি একবার পাইতাম, আচ্ছা মতো শিক্ষা দিতাম। কত বড় জল্লাদ চিন্তা করেছেন আমাকে এই হাল করে। সে দিব্যি হয়তো কোথাও পার্টি করে বেড়াচ্ছে, সেই জন্য একবার আমাকে সাক্ষাতেও আসেনি। বরং হসপিটাল থেকে জেনেছি একজন সৎ হৃদয়ের মানুষ মিস্টার অশোক নাকি আমার সব খরচা উঠাচ্ছেন। হতে পারে সে তোমার সাথে দেখা করেছে, তুমি জানো না। অথবা সে ইচ্ছা করে তোমার এমন অবস্থা করেনি। আপনি তার হয়ে কথা বলছেন কেন? আপনি তার দালাল নাকি? আরে না, কী সব বলো। যাই হোক, তোমার নাম বললা না? আমার নাম ঈশানী, খুব সুন্দর না? হ্যাঁ, অনেক চমৎকার। কে রেখেছিল? এটার মানে কি? আমার আম্মা রেখেছিল। সে কিন্তু খুব উপন্যাস প্রেমী ছিল, বুঝেছেন? এই জন্য তার খুব শখ ছিল মেয়ে হলে এই নামটিই রাখবে। আচ্ছা, তারপর তোমার বাবা রাগ করেনি যে একটা মাত্র মেয়ের নাম সেও রাখতে চায়? আরে না, এই জন্যই তো বাবা মা আগে থেকেই ভাগ করে নিয়েছিলেন। আমার বড় বোনের নাম বাবা রেখেছিল, এই জন্য মা আমার নাম রাখেন। আমি সবার ছোট্ট। খুবই ভালো, দুজনের বেশ আন্ডারস্ট্যান্ডিং। ওনারা শান্তি পছন্দ করেন। তোমার বড় বোন নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসেন। পোড়া কপাল, আমার বড় বোন খুব বাজে, আমাকে সব সময় মারে। আপনি জানেন ওই চুন্নির জন্য বাবা আমাকে এক্ষুনি বিয়ে করাতে চেয়েছিল। দেখুন আমি কত পিচ্ছি, এই জন্যই তো আমি বাড়ি থেকে পালানোর মতো একটা স্টেপ নিয়েছি। হোয়াট? তুমি বিয়ে ছেড়ে পালিয়ে আসছো? ঈশানীর ধ্যান ফেরে। হঠাৎ করে পেটের কথা বলে ফেলার জন্য ঈশানী নিজের জিভ কামড়ে ধরে। উৎস চাপা হাসে। সাদা বিছানায় শুয়ে থাকা ঈশানীর দিকে গভীর দৃষ্টি ফেলে। তোমার নাকি নামটা ছাড়া কিছুই মনে নাই। এখন সত্য করে ঠিকানা বলো, তোমার ফ্যামিলিকে খবর দিব। প্লিজ না, আসতে বলুন, অন্য কেউ শুনে ফেলবে। শুনুন না, আমার বাড়িতে জানালে ওরা কেউ আসবে না। প্লিজ প্লিজ, আমি সুস্থ হলে এখান থেকে চলে যাব। তুমি না বললে আমি পুলিশকে জানাবো, তারাই তোমার ঠিকানা খুঁজে দিবে। অশোক স্যার আসছেন আপনার সাথে দেখা করার জন্য। আপনার গাড়ির ব্রেক ফেল যে করিয়েছেন তার জন্য এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই লোকটাকেও নাকি খুঁজে পাওয়া গেছে।
উৎস আবিরের কথা শুনে বিরক্ত হয়। ঈশানী চোখ গোল গোল করে মনে মনে দুইটা গালি ছুঁড়ে বলে ওঠে, আপনি তবে সেই লোক যার জন্য আজ আমি হসপিটালের বিছানায় শুয়ে আছি? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, স্যারের গাড়িতেই আপনার অ্যাক্সিডেন্ট, আর সেই জন্য আপনার রিকভারি সকল খরচ স্যারের পরিবার থেকেই হচ্ছে। আবির, তোমাকে এখানে কে ডাকছে? বের হও, আর বাবাকে আমার জন্য অপেক্ষা করতে বলো, আসছি। উৎসের ধমকে আবির চলে যায়। উৎস আর ঈশানীর দিকে নজর মেলাতে পারে না। আপনি সামান্য সরিটুকুও আমাকে বলেন নাই, খচ্চর কোথাকার। আপনি যদি আমার পরিবারকে বলার জন্য আমাকে বিন্দুমাত্র প্রেশারাইজড করেন, আমি পুলিশে আপনার নামে বিচার দিব। তোমার বয়স কত? প্রেসক্রিপশনে এটা জানা জরুরি। 19 বছর, কিন্তু আমি দেখতে আরো পিচ্ছি, তাই না? পিচ্ছি কিনা জানি না, তবে অনেক বেশি দুষ্টু। উৎস ঈশানীর ফাইলে বয়সটা টুকে দিয়ে চলে যায়। ঈশানী মনে মনে বকতে থাকে উৎসকে। অশোক সাহেব এসে বসে আছে উৎসের কেবিনে। টেবিলে রাখা লাল বক্সের দিকে একবার নজর দিয়ে উৎস এসে নিজের চেয়ারে বসে। এখন কেমন আছো উৎস? ভালো। আপনি এখানে কেন এসেছেন? আমি এখন সুস্থ হয়ে গেছি, আপনার আর আসার প্রয়োজন নাই। তোমার জন্য তোমার মা লাঞ্চ পাঠিয়েছে, তুমি তো বাসায় যাচ্ছ না। আমি বলছি, এই অবস্থায় তুমি একাই বাসায় কিভাবে ফিরবে? তার থেকে আমার সঙ্গে যেতে পারো। বাড়িতে তোমার মা আছেন, আমি আছি, তোমার বোনরা আছে, হেল্প হবে। আমি ওই বাড়িতে যাব না বাবা, আর এসব লাঞ্চ আমার জন্য আর কখনোই আনবেন না। এবার আপনি চলে যান, আমি আমার খেয়াল রাখতে পারবো। সাহায্যের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, হসপিটালের বিল আপনার দিতে হবে না। আমি তোমার বাবা উৎস, এতটুকু অধিকার কি আমায় দেবে না? আমি শুধু আমার সন্তানের বিপদে পাশে থাকতে চেয়েছি। দয়া করে থাকবেন না, আপনার এখনকার সাহায্য আমার প্রয়োজন নেই বাবা। আপনি চলে যান, আমি রেস্ট করব। অন্যদিকে ঈশানীর বাবা আমজাদ সাহেব চেয়ারে বসেছিলেন। ঠিক সে সময় বড় মেয়ে আসপি ওখানে এসে বাবার পাশে বসে। বাবা, আজ কতগুলো দিন হলো ঈশানের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমাদের পুলিশ কমপ্লেন করা উচিত। আমি ওসব ঝামেলার মধ্যে যাব না। তোর বোন নিজ ইচ্ছায় পালিয়েছে, আমার মান সম্মান সব শেষ করে নিজে ঘর ছেড়েছে। সেই মেয়ের কোনো কথাই আমি এই বাড়িতে শুনতে চাই না। বাবা, ঈশানী ছোট, নিজের ভালো খারাপ কিছুই বোঝে না। আমার মনে হয় ওকে খুঁজে বের করলে দেখবে যে কোথাও লুকিয়েছিল। আমি বললাম তো ওই মেয়ের কথা আর আমার সামনে বলবে না। আমজাদ সাহেব বসা থেকে উঠে গেলেন। আসফি অসহায় চোখে নিজের মায়ের দিকে তাকায়। বাবা, এমন রাগ করে থাকলে কিভাবে হবে? যদি ঈশানীর কোনো বিপদ হয়, তুমি তো বাবাকে একটু বোঝাতে পারো মা। তোর বাবা আমার কোনো কথা শোনে? আমারও চিন্তা হচ্ছে মেয়েটার জন্য, কিন্তু সে যা করেছে, আমার কোনো কথাই তোর বাবা আর শুনবে না। বুঝতে পারছি, আমাকেই কিছু একটা করতে হবে। কয়েকদিন পার হতেই ঈশানী সুস্থ হয়ে ওঠে। হসপিটাল থেকে তাকে রিলিজ দিয়েছে। উৎস নিজের ডিউটি টাইম পার করে ঈশানীর কাছে আসে। ঈশানী তখন বসে আছে হসপিটালের ওয়েটিং এরিয়াতে। উৎসকে দেখে ঈশানী একটা হাসি দিয়ে এগিয়ে আসে। আপনি এসেছেন, আপনার জন্যই অপেক্ষা করছি, এবার চলুন। কি ব্যাপার? তোমার তো এখন বাড়িতে চলে যাওয়ার কথা, সোজা নিজের বাড়ি চলে যাবে। চাইলে আমি তোমাকে গাড়ি ভাড়া করে দিতে পারি। 3 ঘন্টা বসে আপনার জন্য অপেক্ষা করছি, আর আপনি এসেই আমাকে চলে যেতে বলছেন। আমার জন্য অপেক্ষা করার কি আছে? দ্রুত বলো, আমি বাসায় ফিরবো। আমিও আপনার সাথে যাব। হোয়াট? নো ওয়ে। দেখুন, আমার মাথার মধ্যে অনেক খারাপ লাগছে, দ্রুত নিয়ে চলুন, না হলে আমি এখানেই পড়ে যাব। দেখো, তোমাকে আমি এই মেয়ে। ঈশানী বেহুশ হয়ে ঢলে পড়ল। উৎস দ্রুত ধরে ফেলল, তারপর কোলে তুলে নিল। মেয়েটার এখন রেস্টের প্রয়োজন। শরীরের কন্ডিশন খুব বেশি স্টাবলিশ নয়, তার উপর রক্তক্ষরণের জন্য দুর্বল। উৎস উপায় পায় না। তখন আবির আসে। ঈশানীকে কোলে দেখে আবির অবাক হয়। স্যার, মেয়েটি আবার কি হলো? এনি প্রবলেম? আমাদের ড্রপ করে দাও, তোমার গাড়ি বের করো। মেয়েটিকে আপনার বাসাতে নেবেন? আর কি করব? তুমি সঙ্গে নিবে? না না স্যার, জানেন তো আমার বউ কত দজ্জাল। এই রাতে একটা মেয়েকে বাড়িতে নিলে আমাকে মেরে ফেলবে। তার থেকে আপনি সিঙ্গেল মানুষ, আপনার বাসায় কোনো ঝামেলা নেই, আপনি সঙ্গে নিন। আবির নিজের গাড়ি বের করে আনে। উৎস ঈশানীকে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়, নিজেও পাশে বসে।
আবির তখন ড্রাইভ করছে আর বাঁকা চোখে মিররে পেছনে বসা দুজনকে দেখছে। হসপিটালের একটু দূরেই উৎসের অ্যাপার্টমেন্ট। ওদের নামিয়ে দিয়ে আবির চলে যায়। উৎস ঈশানীকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে আসে, বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে নেয়। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে অশোক সাহেব সংবাদপত্র পড়ছেন। নামিরা তখন নাস্তার ট্রে হাতে নিয়ে ঢুকলেন ঘরে। নাস্তা করে নাও, তোমার আবার অফিস টাইম হয়ে যাচ্ছে। রেখে যাও, করে নিব। বলছি কি, তোমার ছেলে কি অবস্থা? অশোক সাহেব সংবাদপত্র থেকে নজর ঘুরালেন। নামিরার দিকে তাকিয়ে অবাক সুরে বললেন, ভালো। হঠাৎ উৎসের খোঁজ নিচ্ছ যে? আমি তো সব সময় তোমার ছেলের খবর নিই, তুমি আমাকে ভুল বুঝো। আর কিছু বলবে? তোমার বয়স হয়েছে, আর কতদিন এভাবে কাজ করে যাবে? তোমার ছেলেকেও দেখো না, তোমার কোনো খোঁজ খবর নেয় না, নিজের মতো থাকে। এখন সময় তুমি আমাদের ছেলেকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দাও। ছেলেটা বড় হয়েছে, পড়াশোনাও করেছে বিজনেসের উপর, ও বেশ পারবে সবটা সামলাতে। তুহিন আমার ছেলে নামিরা। তাছাড়া আমি আগেও বলেছি, আমি আমার সম্পত্তির সবটা সমান ভাগ করে দেব ওদের দুই ভাইয়ের মধ্যে। আমার ছেলে কেন তোমার ছেলে নয়? শোনো অসুখ, তুমি কিন্তু দিন দিন তোমার ওই ছেলের প্রতি দয়া দেখাচ্ছ। ভুলে যেও না, ওই ছেলে তোমাকে একদিন ছেড়ে গিয়েছিল। হ্যাঁ, আমি কিছু ভুলিনি আর ভুলবও না। তাই আমি কি করব না করব সবটাই আমাকে ভাবতে দাও। নামিরা রেগে ঘর ছাড়লেন। দূরে এসে এর আগে ফুঁসছেন। তুহিন এসে মায়ের কাঁধে হাত রাখে। রিল্যাক্স মা, তুমি এত রাগ করো না। দেখেছিস এই বুড়ো দিন দিন ওই ছেলের প্রতি কেমন দরদ দেখাচ্ছে? আমার জাস্ট সহ্য হচ্ছে না। এবারের প্ল্যান থেকে বেঁচে ফেলো, এরপর আর ফিরবে না। তুমি চিন্তা করো না, তখন আমাদের পথের কাটাও থাকবে না। এভাবে হবে না। তোমার বাবার মনে হয় কিছু একটা সন্দেহ হচ্ছে। দিন দিন কেমন পাল্টে যাচ্ছে, তাই যা করতে হবে খুব সাবধান। তুমি শুধু বাবাকে ওষুধটা ঠিক মতো দিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব। অশোক সাহেব নাস্তা শেষ করে রেডি হয়ে অফিসের জন্য বেরোলেন। উৎস সবে ব্রেকফাস্ট রেডি করে টেবিলে রাখছে। ঘুমু ঘুমু চোখে ঈশানী উপস্থিত হয়। কুর্তা পাজামা পরা, এলোমেলো চুল আর মাথায় সাদা ব্যান্ডেজ। ঈশানীকে দারুণ স্নিগ্ধ লাগছে। উৎস এক মুহূর্ত থমকে যায়। ঈশানী এসে চেয়ার টেনে বসে খাবারের প্লেট টেনে নেয়। ওয়াও, রুটি, অমলেট, ফ্রুট সালাদ আমার অনেক পছন্দ। শুনুন, আমার আরও 2টো রুটি লাগবে। এই ওয়েট, হাত না ধুয়েই খাওয়া শুরু করছো? পেটে খুব ক্ষুধা, খাওয়ার পর হাত ধুয়ে নেব। ঈশানী সবটুকু খাবার খেয়ে নেয়, সাথে উৎসের প্লেট নিয়েও খাওয়া শুরু করে। অর্ধেকটুকু খেয়ে তারপর উৎসের উদ্দেশ্যে বলে, আপনি একটু খান। তোমার এটো খাবার খাবো? বরং তুমি খাও, আমি অন্য কিছু খেয়ে নিব। ও ঠিক আছে, ধন্যবাদ। ঈশানী পুরো খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। উৎস হা করে এত সময় ঈশানীর খাওয়া দেখছিল। শেষ করার পর উৎসের ধ্যান ফেরে, মুড চেঞ্জ করে বলে ওঠে, তুমি আজ তোমার বাড়ি ফিরে যাবে। আমার এখানে তোমাকে আর রাখা যাবে না। দুপুর আওয়ার্সে আমার ডিউটি, হসপিটালে যাব। তার আগে তুমি তোমার বাড়ি চলে যাবে। ঠিক বলেছেন, আপনার বাসাটি খুব সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি আরও কিছুদিন আরামসে এখানে থাকতে পারবো। হোয়াট? আমার ভালো ব্যবহারকে দুর্বলতা ভাববে না। তুমি অসুস্থ, এজন্য আমি দয়া দেখিয়েছি। বাড়াবাড়ি করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তাই ভালোই ভালো চলে যাবে আজ। শুনুন, আমি পুলিশে আপনার নামে বিচার না দিয়ে দয়া দেখিয়েছি, তাই আমার উপর জোর করলে আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করব। তোমার যা ইচ্ছা করো, বাট আমার বাসা থেকে বের হয়ে করো। আমি রুমে যাচ্ছি, তুমি সময় মতো চলে যাবে। উৎস নিজের ঘরে চলে যায়। বেড রুমে ঢুকেছে, দেখে ঈশানী আর ওদিকে পা বাড়ায় না। উৎস তখন ফোনে কারোর সঙ্গে কথা বলছে। হঠাৎ বাইরে থেকে চিৎকারের শব্দে ফোন রেখে উৎস বাহিরে আসে। ঈশানীকে বার দুয়েক ডাক দিয়েও পায় না কোথাও। ফ্ল্যাটের বাইর হতে চমকে যায় উৎস। আশেপাশের বিল্ডিংয়ের লোকজন সহ আরও কয়েকজন নাম না জানার লোক সেখানে উপস্থিত, কিন্তু চোখে লাগার মতো দৃশ্য
তুহিন ঈশানীর চুলগুলো মুঠো করে ধরে আছে, মুখে তার প্রতিশোধের হাসি। ব্যথায় কুঁকড়ে আছে ঈশানী। আমাকে ছেড়ে দিন, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি অসুস্থ, প্লিজ। তুহিন, তোমার সাহস হলো কি করে ঈশানীকে এভাবে ধরার? ছাড়ো বলছি, না হলে। না হলে কি করবে তুমি? বাড়িতে মেয়ে মানুষ আনবে আর রাতভর ফুর্তি করবে আর সবার সামনে ভদ্র বাচ্চা সাজবে? তা তো হবে না ভাই। আজ তোমার এই খারাপ চরিত্রটা সবার সামনে উন্মোচন হবে। উৎস এগিয়ে তুহিনের নাক বরাবর একটা ঘুষি ছুঁড়ে দিল। তুহিনের হাত আলগা হয়। ঈশানী ছাড়া পেয়ে ভয়ে উৎসের পেছনে লোকায়। তুহিন তবুও হাসি দেয়। দেখেছেন তো সবাই, বড় ভাইয়ের গায়ে কিভাবে হাত তুললো এই গলির মেয়ের জন্য। এই ডাক্তার সাহেবকে আপনারা সবাই পুজো করেন, দেখে নিন এর আসল চরিত্র। সবাই কিভাবে এমন একটা চরিত্রহীন লোককে আপনাদের প্রতিবেশী হিসাবে রাখবেন। দুদিন পর আপনাদের মেয়েদেরও পাবেন এর ঘরে। এনাফ ইজ এনাফ। তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে আরো মারবো? হ্যাঁ, মেরে আমাকে হয়তো তাড়াতে পারবে, কিন্তু সবার মুখ কীভাবে বন্ধ করবে? পাশ থেকে নাহিদ বলে উঠল, ভাই আমাদের পাড়ায় থেকে এসব নোংরামি করা যাবে না। আপনার সবটা না জেনে আমার ভাইয়ের কথা বিশ্বাস করবেন না? বিশ্বাস করব না? তাহলে আপনি বলুন, আপনি তো বিয়ে করেন নাই, সিঙ্গেল ছেলে হয়ে কিভাবে একটা মেয়েকে রাতভর নিজের বাসায় রাখেন? সমাজ বলে তো একটা কথা আছে, মেয়েটির পরিচয় কি? আপনাদের আমি সেই কৈফিয়ত দিতে বাধ্য নই। এই ঈশানী, রুমে চলো। আমাদের তো উত্তর দেবেন না। ঠিক আছে, তাহলে আমরা পুলিশ খবর দেই, তারা এসে নিশ্চয়ই উত্তরটা জানবে। ঠিক বলছেন চাচা, আমি কল দিচ্ছি। আপনারা কেন এই খারাপ লোকটার কথা বিশ্বাস করছেন? আপনারা ডাক্তার সাহেবকে ভুল বুঝছেন। আমি ওনার বউ ঈশানী, আমরা নতুন বিয়ে করেছি। আমার পরিবারের কিছু সমস্যার জন্য আমরা তেমন কাউকে জানাইনি, নিজেদের মতো বিয়ে করেছি। দয়া করে এই খারাপ লোকটার কথা বিশ্বাস করে আমাদের বিপদে ফেলবেন না। ঈশানী, দেখুন ডাক্তার সাহেব, ওনাদের সত্য বলে দিতে আমার কোনো সমস্যা নাই। ওনারা আমাদের প্রতিবেশী, তাই বাইরের কিছু লোকের জন্য আপনার আমার চরিত্র নিয়ে কথা উঠছে। আমি এটা সহ্য করতে পারবো না, সত্যটা তাই বলে দিয়েছি। ডাক্তার সাহেব, কি তাহলে সত্যি বিয়ে করেছেন? মিথ্যা বলছে এই মেয়েটি। এখানে নারীর ব্যবসা খুলে বসেছে, আপনারা ওদের কথা বিশ্বাস করবেন না। এই মেয়ে, আপনি চুপ করেন, আমরা ডাক্তার সাহেবের মুখ থেকে শুনতে চাই। উপস্থিত সবাই উৎসের মতামতের জন্য অপেক্ষা করছে। ঈশানী ভয়ে চুপসে আছে। তুহিন মনে মনে ভাবছে কিভাবে এই মেয়েকে দিয়ে উৎসের চরিত্র নষ্ট করা যাবে, আর একটা ট্র্যাপে ফেলে উৎসকে তার বাবার কাছে আবারও জঘন্য বানাবে। উৎস একটু লেট করে উত্তর ছুড়ল, এই মেয়েটি আমার বিবাহিতা বউ। আপনারা যদি আমার বড় ভাইয়ের কথা শুনে আমাদের আর বিরক্ত করেন, আমি আপনাদের সবার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। তুহিন, আপনি তো আসলেই একটি খারাপ লোক। শুনেছি আপনি ডাক্তার সাহেবের সৎ ভাই। আমাদের কাছে ডাক্তার সাহেবকে খারাপ বানিয়ে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করতে এসেছেন। আরে আপনারা আমাকে ভুল বুঝছেন ভাই। আমার ভাই এ মেয়েটি বিয়ে করেনি। করলে সবাই জানতাম। আপনাদের কাছেও মিথ্যা বলছে। চুপ করেন, আর একটা ফালতু কথা বলবেন না। এখান থেকে চলে যান, না হলে আপনার দলবল সহ আপনাকে পুলিশে দিব। তোকে আমি দেখে নেব উৎস, ওয়েট অ্যান্ড সি। তুহিন সঙ্গে নিয়ে আসা ছেলে পেলে নিয়ে ওখান থেকে চলে যায়। পাড়া প্রতিবেশী উৎসের কাছে সরি বলে যার যার কাজে চলে যায়। উৎস ঈশানীর হাত টেনে নিয়ে রুমে নিয়ে আসে। হাউ ডেয়ার ইউ! বাহিরে বেরিয়েছো কেন তুমি? আজ তোমার জন্য আমাকে এতটা মিথ্যা বলতে হলো। আমার জন্য? আমি কি করলাম? আমি তো আপনাকে বাঁচাতে যে... শাট আপ! তোমার মুখে আর একটাও কথা শুনতে চাই না। এরপর থেকে তোমাকে লক করে রাখবো। উৎসের রাগ দেখে ঈশানী আর কথাই বলতে সাহস করে না। ঘন্টা পেরোতেই আবারও উৎসের ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। উৎস সবে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ঈশানী কোথা থেকে দৌড়ে এলো। উৎস ভ্রু কুচকায়। হোয়াট? আবারও কলিং বেল বাজছে, শুনছেন না? আবার ওই গুন্ডাগুলো আসছে নাকি? ভয় করছে আমার। আমি দেখছি তুমি পাশের রুমে যাও। আর হ্যাঁ, দয়া করে নিজের মুখ বন্ধ রাখবে। উৎস দরজা খুলে দিতেই গড়গড় করে অশোক, নামিরা, আফিয়া আর রজনী ঢুকে পড়লো ফ্ল্যাটে।
কোথায় আমার ভাবি? ভাইয়া, তুমি বিয়ে করে নিয়েছো আর আমাদের বললে না? তুমি এতটা স্বার্থপর। বাবা, বিয়ে করেছো শুনে আমরা আর এক বিন্দু থাকতে পারিনি, চলে এসেছি। তোমার বাবাও অফিস পেলে চলে এসেছে। ভাবি, ও ভাবি, কোথায় আপনি? ভাইয়া, ভাবি তোমার রুমে নাকি? এখনো ঘুমাচ্ছে? হঠাৎ আগমনে উৎস ভড়কে যায়। দুই বোন আর বাবা মাকে দেখে উৎস কিছুই বলতে পারছে না। এই লোকগুলো কখনো এই ফ্ল্যাটে আসেনি, আর আজ যখন এসেছে তখন এমন একটা বাজে সিচুয়েশন উৎসব ভেবে পায় না কি বলবে। অন্যদিকে ঈশানী ঘরে লুকিয়ে আছে। হঠাৎ কিছু মেয়েদের কণ্ঠ পেয়ে বেরিয়ে আসতেই নামিরা এসে থুতনিতে ধরে মিষ্টি হাসি দেয়। বাহ, বোমা তো খুবই সুন্দর। তোমার নাম কি মেয়ে? এ কি ভাইয়া, তুমি আর ভাবি ফার্স্ট নাইটে ফাইট করছো নাকি? ভাবির মাথায় ব্যান্ডেজ কেন? ঈশানী, উৎস, তুমি এই মেয়েকে বিয়ে করছো? কেন, তুমি চিনো নাকি মেয়েটিকে? বাবা, তোমার কথাই মনে হচ্ছে তুমি সব কিছুই জানো। কাহিনী কি বলো তো? উৎস, কিছু বলবে? কিভাবে কি হলো? তোমরা হঠাৎ আমার বাসায় কেন এসেছো? অনেক হয়েছে দূরে দূরে থাকা, এতদিন একা ছিলে, এজন্য তোমার মন মতো সব কিছু করেছো। বাট এখন যেহেতু বিয়ে করছো, তাহলে কিছু বলার নাই। বৌমাকে নিয়ে বাড়িতে চলো। এই মেয়েকে দেখে অসুস্থ মনে হচ্ছে, কি ব্যাপার বলো তো? ভাইয়া, তুমি যাই বলো, ভাবিকে আমাদের সঙ্গে নিয়েই যাব। ভাবি, তোমার নাম ঈশানী? খুব সুন্দর কিন্তু। ভাইয়া, ভাবি কিছু বলছে না কেন? ভাবি কথা বলতে পারে তো? ঈশানী বুঝে নিল উৎসের ফ্যামিলি এরা, তাই অশোক এবং নামিরার পা ধরে সালাম করে সোজা হয়ে দাঁড়ালো। আমাদের বিয়েটা অনেক দ্রুত হয়েছে, এই জন্য আপনাদের আমরা জানাতে পারিনি, মাফ করবেন। মাই ফল্ট। আঙ্কেল আন্টি আর আপু, আপনারা সবাই বসেন। ঈশানী অসুস্থ বাবা, আপনি সবই জানেন, তাই আমি কাউকে কিছু জানাইনি। বুঝতে পারছি, তোমরা যেহেতু এত বড় সিদ্ধান্ত একাই নিয়েছো, আমার আর কিছু বলার নেই। তবে এইভাবে বিয়েটা করা আমি মেনে নিব না। তোমাদের আবার কাবিন করাবো, ধুমধাম করে বিয়ের আয়োজন করব। ছেলে মেয়েরা যেহেতু চাইছে না, তুমি শুধু শুধু কেন জোর করছো? ওদের এভাবেই থাকতে দাও। আমার পরিবারের প্রথম বিয়ের আয়োজন এইভাবে ছেড়ে দিতে পারি না নামিরা। তুমি একটু কম ভাবনা করো, আমি বুঝে নেব। ভাবি, তুমি কিসে পড়াশোনা করো? ভাইয়ার সাথে প্রথম দেখা কোথায় তোমার? কতদিন সম্পর্ক তোমাদের? নিশ্চয় ভাইয়া কলেজে, নাকি হসপিটালে। ভাবি, তুমি কি মেডিকেলের ছাত্রী? না, আমি ইন্টারের ছাত্রী। তবে এটা ঠিক, তোমার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হসপিটালে। হোয়াট? ভাইয়া, তুমি শেষে কিনা একটা পিচ্চি মেয়ে। আই মিন, ভাবি তোমার থেকে অনেক ছোট। সবার গসিপ শেষ হলে আমি ক্লিয়ার কিছু কথা বলছি। আমাদের বিয়ে নিয়ে কারো মাথা ব্যথা করতে হবে না। আমি আর ঈশানী আপনাদের ওই বাড়িতে যাচ্ছি না। বিয়ের কোনো কথাও আর শুনতে চাই না। এসেছেন, বেশ, নাস্তা করে চলে যাবেন। আমার লেট হচ্ছে, আমি অফিস যাব। উৎস বাড়ি থেকে বেরিয়ে যায়। ঈশানী একলা ভয়ে চুপসে যায়। সে এতগুলো মানুষের মাঝে কিভাবে কি করবে ভেবে পায় না। অশোক ছেলের কথায় আর কথা বাড়ানোর সুযোগ পান না। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকা উৎস যে সব অতীত ভুলে যায়নি। নামিরা আড়ালে বাঁকা হাসে। ওরা কিছু সময় থেকে বিদায় নেয়। ঈশানী বাসায় একা হয়ে পড়ে, ঘুমিয়ে কাটায় সময়টুকু। অন্যদিকে মা, ওদের বাসায় যে কি বুঝলে? সত্যি ওরা বিয়ে করছে? হয়তো উৎস বিয়ে করেছে, কিন্তু তোর বাবাও বেশ অপমানিত হয়ে এসেছে। এবার কি করবি ভাবছিস? করবো তো অবশ্যই, তবে এবার ভাবিকে একটু বাজিয়ে দেখতে হবে সে কতটা লয়াল, তারপর কোন স্টেপ নিতে পারবো। এভাবে কিন্তু সময় চলে যাচ্ছে। বৈকালের সময় উৎসের রোগীর চাপ কমিয়ে ফ্রি হয়ে বসেছে সবে। আবির নক করে কেবিনে আসে। উৎসকে চিন্তিত দেখে মুচকি হাসি দেয়। স্যার, বিয়ে করার পর থেকেই চিন্তায় আছেন দেখছি। মেয়ে মানুষরা সব এমনই, বেটাদের চিন্তায় না ফেললে তাদের ঘুম হয় না। তুমি এসব ফালতু কথা তোমার কাছেই রাখো। নতুন বিয়ে করেছেন, এখন তো মুড ভালো থাকার কথা। যাই হোক, কি জন্য ডেকেছেন? আবির, আমি ঈশানীকে বিয়ে করিনি। অবাক হয় আবির।
তার স্যার যে কিনা এত এত ভদ্র ছেলে, যার বিয়ে বর্তমানে হসপিটালের সকল কলিগ এবং কর্মচারীদের কাছে ভাইরাল টপিক, সে আদতেও বিয়েই করেনি। আবির কিছুটা সিরিয়াস হয়ে বসে। স্যার ঘটনা কি? আমিও জানি না। সব স্টাফ আর কলিগ, ডাক্তারদের মাঝে কে এই খবরটি লিক করছে, সবাই এসে কংগ্রেস জানাচ্ছে। ওদিকে বাসাতেও কাহিনী যা হয়েছে সবাই জানছে। ঈশানী আমার বউ। কি করব আবির? একটা পরামর্শ দিয়ে হেল্প করো। স্যার আপনি ম্যাডামকে ম্যাডাম বানিয়ে ফেলুন, তাহলেই তো সমস্যা শেষ। মানে? বিয়ে করে ফেলুন। বাট ঈশানী আমার থেকে অনেক ছোট, তারপর ওর পরিবার, কিছুই জানি না মেয়েটাও রাজি হবে কিনা। আপনার মাথায় অনেক প্রশ্ন, আর সবটার সমাধান হলো ঈশানী ম্যাডাম। চলুন বাসায়, আর ম্যাডামকে নিয়ে আসুন সোজা কাজী অফিসে। বাকিটা আমি ম্যানেজ করব। উৎস আর চিন্তিত মাথায় আবিরের বলা কথাটাই সঠিক মনে হলো। অথচ অন্য সময় হলে আবিরকে ঠিক একটা চটকনা দিয়ে দিত। উৎস লিভ অ্যাবসেন্স নিয়ে বেরিয়ে পড়ে। বাসায় এসে ঈশানীকে বলতে তার দ্বিধা লাগে। বাইরে যাওয়ার কথা বলে নিয়ে আসে কাজী অফিসের সামনে। ঈশানী তখন প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। আমাকে নিয়ে কোথায় যাবেন? আচ্ছা তার আগে বলুন, আমার বাড়িতে দিয়ে আসবেন না তো? দেখুন তাহলে কিন্তু আমি যাব না বলে দিচ্ছি। তুমি 2 মিনিট চুপ করে বসে থাকতে পারো না? কিভাবে থাকবো? আপনিই তো কিছু বলছেন না। হঠাৎ আমাকে নিয়ে বাইরে আসার মতলবটা কি? আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই। তুমি ব্যাপারটা কিভাবে নিবে আমি ঠিক বোঝাতে পারবো কি না। বলে ফেলুন কি কথা। স্যার আমি আবির, চলে আসেন, সব রেডি করে ফেলেছি। বাহির থেকে আবিরের ডাকে উৎস গাড়ির দরজাটি খুলে দিল। আবির ভেতরে উকি দিয়ে বাইরে যাওয়ার ইশারা করলেও উৎস ঠায় বসে আছে দেখে আবির ড্রাইভারের পাশের সিটে বসে পড়ে। বিরক্ত হয়ে বলে ওঠে, স্যার আপনি ম্যাডামকে এখনো প্রপোজ করতে পারেননি। প্রপোজ? কি বলেন? ম্যাডাম, আমি আবির স্যারের অ্যাসিস্ট্যান্ট, চিনতে পারছেন? হসপিটালে আমাদের দেখা হয়েছিল কয়েকবার। হ্যাঁ চিনতে পারছি, কিন্তু আপনি হসপিটাল ছাড়াও সার্ভিস দেন নাকি? আমি ডেকেছি আমাদের কাজে হেল্প করতে। ম্যাডাম আমরা যে স্যার ধরেই নিয়েছি, আপনার কিছু বলতে পারবে না। আমি জানাচ্ছি, আপনি আমার স্যারকে বিয়ে করতে রাজি হয়ে যান। আপনাদের ব্যাপারে যে পরিমাণের রিউমার ছড়িয়েছে, স্যারের চাকরি বাঁচাতে আর সম্মান রক্ষা করতে আপনি পারবেন। হোয়াট? আই মিন আমাকে বিয়ের প্রপোজ করা হচ্ছে? তাও কে করছে? একজন অ্যাসিস্ট্যান্ট? বলছি বিয়ের পর সব কিছু কি অ্যাসিস্ট্যান্টের উপর ছেড়ে দিবেন? যেমন ধরেন বাসর ঘর, আপনার স্যারের মুড হলো না, সে বলবে অ্যাসিস্ট্যান্ট আবির যাও, তুমি আমার হয়ে বাসর করে চলে যাও। হোয়াট রাবিশ, তুমি এত বেশি ভাবো কেন? এজন্যই বলছিলাম মেয়ে মানুষের রাগ থাকে তেরা। আপনি সামলান, আমি আসছি, টাটা বাই বাই। এই তুমি আবিরের সামনে এসব কিভাবে বলতে পারো? কমন সেন্স নাই? কমন সেন্সের তো আপনার অভাব। আপনার নাই? প্রপোজ করছেন বিয়ের জন্য, তাও কাকে দিয়ে? তুমি কি বলো না বলো সেজন্য আমি আসলে। ইটস ওকে। ডক্টর সাহেবকে এত নার্ভাস দেখে হাসি পাচ্ছে। মজা নাও। হ্যাঁ তো কি বলছিলেন? বিয়ে? দেখো তুমি একটা পিচ্ছি, আমার সাথে তোমার যায় না আমি বুঝি, বাট পাবলিকে যেভাবে আমাদের ব্যাপারে বিয়ের খবর সবাই জেনেছে, ব্যাপারটা আর পার্সোনাল নাই। তাই আমি চাচ্ছি আমাদের বিয়েটা হোক। আমি তো রাজি। আমার গোলাপ দিন বা রিং, কি গিফট এনেছেন? কিছুই আনি নাই। এই আনরোম্যান্টিক ডাক্তারকে আমি কিছুতেই বিয়ে করব না, বুইরা খাডাস। এই না বললা তুমি রাজি, একটা রিংয়ের জন্য জবান চেঞ্জ করে ফেলছো। হ্যাঁ করছি। গিফট ছাড়া প্রপোজ করলে আনএক্সপেক্টেবল। ওকে নাও, এটা দিলে হবে, রিং আমি পরে নিয়ে নিব। উৎস নিজের গলায় ঝুলতে থাকা সুন্দর চেন খুলে ঈশানীর সামনে ধরতেই ঈশানী খুশি হয়ে যায়, মাথা এগিয়ে দেয় পরিয়ে দেওয়ার জন্য। উৎস সেটা সুন্দর করে পরিয়ে দিতে দিতে বলে ওঠে, এটা আমার মায়ের শেষ স্মৃতি, যত্ন করে রাখিও, হারিয়ে না যায়। দ্রুত চলেন, কাজী সাহেব না হয় চলে যাবে। আমি সবসময় চেয়েছি আমার বিয়েটা সিনেম্যাটিক ব্যাপার থাকবে। পালিয়ে বিয়ে করব, আজ সেটা পূরণ হবে।
পুরাই পাগল। ঈশানী তো খুশিতে খুশিতে বিয়ে করে নেয়। উৎসেরও আজ মুড ভালো। ওরা সবে বেরিয়েছে। ঠিক সে সময় হঠাৎ একটা মেয়ে এসে ঈশানীকে থাপ্পড় দিতে যায়। উৎস টান দিয়ে ঈশানীকে নিজের বাহুতে নিয়ে নেয়। চটটি আর লাগে না। উৎস রেগে ওঠে। হু আর ইউ? হাউ ডেয়ার ইউ ট্রাই টু স্ল্যাপ মাই গার্ল? এটা আমার বোন। আমার বোনকে আমি মারবো? তুমি বলার কে? শি ইজ মাই ওয়াইফ। তোমার বোন হোক বা বান্ধবী, ফার্স্ট অফ অল তুমি তাকে মারতে পারো না। আর হুট করে রাস্তায় এসে মারধর শুরু করছো, ন্যূনতম ম্যানার্স নাই? ম্যাডাম, উনি কি সত্যি আপনার বোন? ডাক্তার সাহেব, আমাকে নিয়ে এখান থেকে পালান, না হলে আমাকে জোর করে নিয়ে যাবে। ঈশানী, তুই কি ভুলে গেছিস আমি কে? বিয়ে থেকে পালিয়ে এসে এই ছেলেগুলোর সাথে কি করছিস? সত্য করে বল, এই ছেলেকে বিয়ে করেছিস? ঈশানী, এত ভয় পেও না, আমি আছি। তোমাকে কেউ নিতে পারবে না। ঈশানী, এখনো সময় আছে। বাবাকে আমি বোঝাবো। তুই বাড়িতে চল। চল, ঠিক হয়ে যাবে সব বোন। আমি যাব না। আমাকে জোর করতে বাধ্য করিস না। তোর বয়ফ্রেন্ডকে তো আমি চিনি। ওই বজ্জাত অন্য একটা মেয়েকে বিয়ে করে ভালোই আছে। তোর তো সবটা জেনে বাড়ি ফিরে যাওয়ার কথা। তার মানে তুমি সব জানতে? সবই জানতাম, আর এই জন্য তোকে প্রেম করতে কোনো বাধা দিইনি। কিন্তু তুই এই ছেলেদের সাথে কেন বলতো? এই কয়েকদিনে নতুন মক্কেল গুছিয়ে ফেলেছিস। তোমার নোংরা মানসিকতার পরিচয় আরো ভালো করে পেলাম। আমার সাথে এখন ফিরে না গেলে তোর অবস্থা আগের চেয়েও খারাপ করব। চল বলছি। আসফি ঈশানীকে ধরতে চায়। উৎস হাতটি ধরে ধাক্কা দেয়। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আগে কি করছো না করছো ডোন্ট কেয়ার, বাট এখন ঈশানী আমার, তাই যত দূরে থাকবে তোমার জন্য ভালো। ঠিক। স্যার, আপনারা গাড়িতে গিয়ে বসেন, আমি কিছু ফুল নিয়ে আসছি। আসফি আর এগোতে সাহস পায় না। উৎস ঈশানীকে নিয়ে গাড়িতে বসে। পাশের দোকান থেকে কাঁচা ফুল নিয়ে আসে আবির। ওদের গাড়ি চলে যায়। আসফি ঠায় দাঁড়িয়ে এর আগে ফুঁসছে। আড়াল থেকে তুহিন বের হয়। এখানে দাঁড়িয়ে রাগ করলে সব সমাধান হবে? বড় কিছু ভাবতে হবে। আপনি কে? শত্রু শত্রু বন্ধু হাত মেলাতে পারেন। আপনার আর আমার শত্রু একজন, সে হলো ডাক্তার উৎস। ডক্টর উৎস? এটা আবার কে? আপনার বোনের নিউলি হাজবেন্ড ডাক্তার উৎস। ও, তো এজন্য এত তেজ? ভালোই পটিয়েছিস বোন, কিন্তু তোর এই সুখ আমি বেশি দিন দেখতে দিব না। কি ভাবছেন হাত মেলাবেন না? অবশ্যই নাও বলতে পারেন, আমি চলে যাচ্ছি। আমি আসফি, ঈশানীর একমাত্র বোন। আমি তুহিন, উৎসের একমাত্র শত্রু। ওরা কথা বলতে থাকে। অন্যদিকে রজনী বাবার অফিসের একজন সিনিয়র ম্যাডাম। অফিস টাইম শেষ করে সবে বাড়ির দিকে বেরোবে, সেই সময় নীল দৌড়ে আসে। রজনী নীলকে দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারে না। নীল সামনে এসে দাঁড়ায়। ম্যাডাম। কিছু বলবেন মিস্টার নীল? হ্যাঁ, তোমাকে এটা দিতে এসেছি। আমি আপনাকে অনেকবার নিষেধ করেছি, দয়া করে আমার জন্য কোনো গিফট আনবেন না। আমিও তো অনেকবার বলেছি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি মেনে নিলেই তো পারো। দেখুন মিস্টার নীল। অশোককে আসতে দেখে নীল গিফটের প্যাকেট আবার নিজের পকেটে পুরে নেয়। মিথ্যে হাসার চেষ্টা করে। বাড়িতে ফিরবে রজনী? আরে নীল যে, কেমন আছো? ভালো স্যার, আমি আপনার কাছে এসেছি রজনী ম্যাডামের কাছে জানতে চাইছিলাম আপনার কথা। বাবাকে পেয়ে গেছেন, এখন আমি আসি। বাবা, তোমরা কথা বলো, আমি গেলাম। বাড়িতে যাওয়ার আগে ভাইয়ের ওখানে একটু যাব। ওকে নীল, চলো যেতে যেতে কথা বলি। তুমি কোনো প্রুফ পেয়েছো? স্যার, আপনার কথা মতো আমি ইনভেস্টিগেট করেছি, কিন্তু যে সত্য সামনে আসছে আপনি কীভাবে নেবেন আমি ঠিক বুঝতে পারছি না। নীল, তুমি শুরু থেকে আমার অনেক হেল্প করেছো, তোমার উপর সেই আস্থা আছে, এই জন্য কেসটা আমি পার্সোনালি তোমাকে ইনভেস্টিগেট করার জন্য হায়ার করেছি। ধন্যবাদ স্যার। গাড়িতে উঠে বসে নীল নিজের ব্যাগে আনা ফাইল খুলে অশোকের সামনে রাখে। কিছু ছবির সাথে নানান প্রুফ। অশোককে একে একে সবটা বুঝিয়ে দেয়। প্রমাণ সহ অশোক সবটা দেখে থমকে বসে থাকে। নীল কথা শেষ করে। স্যার, আপনার যদি কোনো ডাউট থাকে আমাকে বলেন, আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব। কোনো কোশ্চেন? আমার কোনো ডাউট নেই,
কিন্তু আমি নিজের মানুষের এমন ভিন্ন রূপ দেখে অবাক হয়ে থমকে যাচ্ছি। ভয় হচ্ছে আমার। স্যার আপনি বললে আমরা আইনি পদক্ষেপ নিতে পারি, সব প্রুফ আছে। আমাকে চিন্তা করতে দাও নীল, ডকুমেন্ট রেখে যাও। তোমার সাথে আমি পরে যোগাযোগ করব। ওকে স্যার, আমি তাহলে আসি। নীল গাড়ি থেকে নেমে নিজের বাইক হাঁকিয়ে চলে যায়। রজনী সবে উৎসের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে। ওরা বাসায় নাই। নীলকে বাইক পার্ক করতে দেখে রজনী বিরক্ত হয়। ডিটেকটিভ নীল পড়ে আছে রজনীর প্রেমে, কিন্তু কিসের কি? মেয়েটা তাকে কখনো পাত্তাই দেয় না। হ্যালো ম্যাডাম, আপনি তখন গিফটটি না নিয়েই চলে আসেন। মিস্টার নীল, আপনি আমাকে অনেক বিরক্ত করছেন। আমি যদি ভাইয়াকে বা বাবাকে একবার বলি, আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আমার মনে হয়েছে আপনি অন্যায় করেছেন। এই অপরাধে আপনাকে আমি আমার মনের কাছে বন্দি করে চলে আসছি, আর আপনি আমাকে আমার ভাইয়ের ভয় দেখাচ্ছেন। ভাইয়া, অন দ্য ওয়ে, আপনি যাবেন। গিফট অ্যাকসেপ্ট করুন, চলে যাচ্ছি। রজনী বিরক্ত হয়ে গিফট নিয়ে নেয়। নীল মুচকি হেসে দাঁড়িয়ে আছে, আশা করছে রজনী ওটা খুলে দেখবে, তারপর কিছু একটা বলবে। কিন্তু রজনী নিজের পার্সে রেখে দেয় না দেখি। এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান। ওকে, বাট আপনিও আমাকে ভালোবাসেন, না হলে তো এতদিনে আপনার বাবাকে আমার কথা বলে দিতেন। আই লাভ ইউ টু। ম্যাড। নীল চলে যায়। যেতে যেতে উৎসদের গাড়ি ঢুকতে দেখছে গেটে। উৎস নেমে ঈশানীকে নিয়ে এগোয়। রজনী ভাবি বলে ডাক দিয়ে জড়িয়ে ধরে। ভালো আছেন আপু? কখন এসেছেন? এসেছি তো অনেক সময়। তোমরা কোথায় গেছিলে? শপিং নাকি ঘুরতে? বাহিরে দাঁড়িয়ে কথা না বলে ভেতরে এসো। আরে ছোট আপু যে, কেমন আছেন? ভাবি, তোমাদের সাথে এই পাগল কি? নট ফেয়ার ছোট আপু। আচ্ছা ঠিক আছে, ভালো। ম্যাট ভাইয়া, এ কি, এ তো ফুল। তোমার ভাই ভাবির বাসর ঘরে। আবির উল্টাপাল্টা বললে চটকনা খাবার। আপু ভেতরে বসে গল্প করা যাবে, চলুন। ওকে চলো, তোমার জন্য আমি কিছু গিফট এনেছি। ওয়েট, নিয়ে আসছি, গাড়িতে রাখা আছে। তুমি পরে জানাবে পছন্দ হয়েছে কিনা। অশোক ক্লান্ত মুখে বাড়ি ফেরে। হাতের ফাইল যত্ন করে আলমারিতে লক করে গায়ের পোশাক খুলছে। নামির আসে জুস হাতে নিয়ে। অশোকে ঘৃণা হয়, তবুও কিছুই বলে না। তোমাকে আজ অনেক ক্লান্ত দেখাচ্ছে, কি ব্যাপার? কিছু না, শরীরটা দিন দিন ক্লান্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিছু। তুমি জুসটা রেখে যাও, আমি খেয়ে নিব পরে। আর এক্ষুনি খেয়ে নাও তো, দেখবে সব ক্লান্তি কেটে যাবে। ওষুধের ডোজ বাড়িয়েছি, শরীর তো খারাপ করবেই। এভাবেই তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার সব সম্পত্তি আমি আর আমার একমাত্র ছেলে ভোগ করব। রাখো টেবিলে, আমি আগে ফ্রেশ হব। তুমি একটু স্ন্যাক্স বানিয়ে আনো তো। আসফি বাড়িতে এসে মায়ের সামনে ফোনটা রাখে, যেখানে উৎস এবং ঈশানী ক্লোজড কিছু ছবি। আসমা বেগম ফোনটা হাতে নিয়ে ছোট মেয়ের ছবি দেখে অপ্রস্তুত হন। এসব ছবি তুই কোথায় পেয়েছিস? মা, ছবিগুলো আমি নিজে তুলেছি। আমি তোমার মেয়েকে খুঁজে বের করেছি। আর তুমি জানো ও আমাকে কত বড় অপমান করে তাড়িয়ে দিয়েছে? তোমার মেয়ে এত চরিত্রহীনা, পালিয়েছে এক ছেলের জন্য, শহরে যে বিয়ে করেছে অন্য ছেলেকে। তোর বাবাকে বলেছিস নাকি এসব? না, বাবাকে আমি কিছুই জানাইনি। তাহলে আর জানানোর প্রয়োজন নাই। ওকে ওর হালে ছেড়ে দে। যে নিজের ইচ্ছায় গিয়েছে তাকে আর কি বলবো? মা, তুমি এত স্বার্থপর কেন? তুমি কি দেখোনি ওর পালানোর জন্য বাবার কত অপমান সহ্য করতে হয়েছে? তোমাকে পাড়া প্রতিবেশী কত বড় নোংরা কথা শুনিয়েছে, ইভেন আমাকেও। ছেলেপক্ষের বাড়ি থেকে অনেক প্রেশারাইজড করা হয়েছে। সব ভুলে যাব? তো কি করব? জোর করে ধরে এনে বিয়ে করাবো তোর ঠিক করা পাত্রের সঙ্গে? ফিরে তো আসতেই হবে। আমি কথা দিয়েছি ওকে ইজাজের সঙ্গে বিয়ে দিব। ইজাজ লোকটা ভালো, তাই তো তোমার মেয়ে ফিরে এলেও বিয়ে করতে রাজি আছে। ঈশানী সবসময় বলতো তুই ওকে পছন্দ করিস না, সবসময় হিংসা করিস। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিজের বোন হয়ে কিভাবে নিজের বোনের জীবন নষ্ট করতে চাইছিস? মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি খারাপ কি বললাম? তোর ঈশানীর কথা ভাবতে হবে না। মেয়েটা গেছে যাক, যেমন করে খুশি থাকতে চাইছে থাকুক। মা, তুমি এসব বলছো? যদি ওখানে ওর কোনো বিপদ হয়?
আমি সেজন্য চাইছি নিজেদের জানাশোনার মধ্যেই থাকলেও সেফ থাকবে। তোর সেসব নিয়ে না ভাবলেও চলবে। নিজের স্বামীর বাড়ি চলে যা, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দে। আমি আর তোর বাবা এখন আর কোনো ঝামেলায় চাই না। এত সহজে তোমার ওই মেয়েকে ছেড়ে দিব না মা। সারাটা জীবন আমার ভালোবাসা নিজে কেড়ে নিয়ে আমাকে সবার অবহেলায় রেখেছে, আর আজও আমার চেয়ে ভালো থাকবে এমনটা আমি হতে দিব না। আমার ওর সুখ সহ্য হয় না। রজনী অনেক সময় বসে ঈশানীর সঙ্গে গল্প করলো। ঈশানীর জন্য গিফট হিসেবে নিয়ে আসা ড্রেসগুলোও পরে পরে দেখছে ঈশানী। তার খুব পছন্দ হয়েছে। ডিনার করে রজনী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবিরও নিজের কাজ শেষ করে একসঙ্গে ডিনার করে বেরিয়েছে। ঈশানী ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তখনও উৎস এসে টিভি বন্ধ করে দিল। আপনার সমস্যা কি? টিভি কেন বন্ধ করছেন? আমি দেখছিলাম না। এখন তোমার কার্টুন দেখার বয়স নাকি এখন কার্টুন দেখার সময়? সেসব আপনার ভাবতে হবে না, চুপচাপ রিমোট দিন। যদি না দেই? যাও, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। আর ঘরে দেখো, তোমার জন্য গিফট রেখেছি। গিফট? এখন নিয়ে দেখছি। আপনার ফোন বাজছে। হ্যাঁ বাবা, বলো। এত রাতে কি ব্যাপার? ঘুমিয়েছো? না। আমি কিছু খাবার ল্যাবে পাঠাবো, ব্যাপারটা তুমি সিক্রেটলি হ্যান্ডেল করতে পারবে? হঠাৎ এসব কেন? তোমাকে কিছু ডকুমেন্ট মেল করেছি, চেক করো, তাহলে বুঝতে পারবে। এখন সব কথা বলা সম্ভব নয়। ওকে। উৎস চিন্তিত মুখে ফোন রেখে ঘরে এসে নিজের ল্যাপটপ টেনে বের করে মেল চেকিং শুরু করে। ঈশানী ভ্রুকুচকে চারপাশ দেখছে। উৎসের বেডরুমটায় আবির ফুলগুলো দিয়ে চমৎকার করে সাজিয়ে দিয়েছে। উৎস মেল ওপেন করে একে একে দেখতে পায় উৎসের সাথে ঘটা অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন এর রিপোর্ট, যেখানে সব প্রমাণ স্পষ্ট, সব কিছুই প্রি প্ল্যান্ড। আর এসবের মাস্টার মাইন্ড তারই বড় ভাই তুহিন। চমৎকার আরেকটি সত্য এটাই যে তুহিন আসলে তার বাবার সন্তান নয়, অন্য কারো সন্তান, যাকে নামিরা বেগম এক সময় অশোকের সন্তান বলে পরিচয় করিয়েছিল। উৎসের মা বেঁচে থাকতে অশোক ভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। সংসারের নিত্য নতুন ঝগড়া আর মানসিক চাপে উৎসের মা হঠাৎ একদিন মারা যান। তারপর অশোক বাড়িতে নিয়ে আসে নামিরাকে এবং তুহিনকে। উৎস তখন মেডিকেল ছাত্র। রাগে বাড়ি ছেড়েছিল উৎস। আপনার কি হয়েছে? চোখে পানি কেন? কাঁদছেন কেন আপনি? কোথায়? ল্যাপটপ স্ক্রিনের জন্য হয়তো পানি এসেছে চোখে। আপনাকে স্যাড দেখাচ্ছে। কি লুকাচ্ছেন আমার থেকে? তেমন কিছুই না, কিছু অতীত মনে পড়েছে। যাই হোক, তুমি ঘুমিয়ে যাও, আমার একটু লেট হবে, কিছু কাজ আছে, তারপর ঘুমাবো। সকাল সকাল অশোকের পাঠানো খাবার নিয়ে উৎস নিজে এসেছে ল্যাবে। টেস্ট রিপোর্টার বন্ধু তাসরিফ রিপোর্ট নিয়ে এগিয়ে আসে। দোস্ত, আমি যা ধারণা করছিলাম সেটাই হয়েছে। মানে? এনিথিং রং? খাবারে স্লো পয়জন পাওয়া গেছে, তুই দেখে নে। আর হ্যাঁ, এটা কতটা ভয়ানক জানিস তো সবই? যদি এটা 30 দিন কাউকে দেওয়া হয়, সে প্যারালাইজড হয়ে পড়বে, ইভেন মারাও যেতে পারে। এখনই বাবার ব্লাড টেস্ট করানো প্রয়োজন। আই থিঙ্ক খুব বেশি লেট হয়নি। এসব কি হচ্ছে? তোর পরিবারের বন্ধু আঙ্কেলকে কেন পয়জন দিবে? তাছাড়া বাড়ির খাবারে বাইরের লোককে কিছু করা পসিবল নয়। বিজনেস পারপাসে এতটা শত্রুতা কেউ করবে? তবে এটা বাহিরের কেউ নয়, খুব কাছের কেউ করেছে এবং তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর। ওকে যদি বেশি লেট না হয় তো খুব সহজ আঙ্কেল সুস্থ হয়ে উঠবে। আমি বরং বাবাকে কল করে হসপিটালে আসতে বলি। ওকে, টেক কেয়ার, বাই। হ্যালো বাবা। আমি বলছি, ভালো আছো বাবা? বাবার ফোন আপনি পিক করছেন কেন? বাবাকে দিন। এতে রেগে যাচ্ছ কেন বাবা? বাবা কোথায়? আমি না হয় পরে কল করে নিব। আরে শুনো তো, তুমি তার একটা মাত্র ডাক্তার ছেলে, অথচ তোমার বাবা চিকিৎসাবিহীন মারা যাবেন, এটা কেমন নীতি উৎস? বাবার উপর রেগে আছো ভালো, কিন্তু মানুষটা মরতে বসেছে, আর তোমার কাছে কোনো দাম নেই। হোয়াট রাবিশ! কি সমস্যা আপনার? কথা এভাবে বাড়াচ্ছেন কেন?
বাবার সাথে আমার সকালেও কথা হয়েছে। হ্যাঁ, উনি অফিসে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আমি হসপিটালে নিয়ে এসেছি, কিন্তু তুমি একটু এলে না। বাবা অসুস্থ? এসব আপনি আমাকে আগে জানাননি কেন? কোথায় আছে বাবা? অ্যাড্রেস দিন। উৎস ফোন কানে রেখে দৌড়ে ল্যাব থেকে বের হয়। হসপিটালের পুরুষ ওয়ার্ডে আসতেই চোখ পড়ে তার বাবাকে। বেডের ওপর শুয়ে তার চিকিৎসা চলছে। উৎসের পায়ের শক্তি যেন কমে যাচ্ছে। সে পা টেনে এগোয়। আবির দেখে, এগিয়ে আসে। স্যার, আপনি কোথায় ছিলেন? অশোক স্যার অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, এজন্য বড় ম্যাডাম ওনাকে নিয়ে এসেছেন। আপনি চিন্তা করবেন না, এটা মিনি স্ট্রোক। অবস্থা আগে থেকে স্টেবল, অবস্থা আগে থেকে অনেকটাই ভালো। এটা বলতে হবে না, আমি দেখে নিব। আবির, এদিকটা তুমি হ্যান্ডেল করো, আর বাহিরের কাউকে অ্যালাউড করবে না। মুস্তাক স্যার আছেন ওখানে, আপনি চিন্তা করবেন না। বাসা থেকে আপনার কেবিনে ল্যান্ডলাইনে কল এসেছিল, ম্যাডাম ছিলেন হয়তো, কিন্তু কিছুই বুঝতে পারেননি। ঈশানী? হুম। ঈশানী কিভাবে ল্যান্ডলাইনে কল দিবে? ও তো জানেই না। বাট আমি স্পষ্ট ম্যাডামকে। উৎস ব্যস্ত হাতে বাসার নম্বরে কল দেয়। দূরে দাঁড়িয়ে থাকা নামিরা এগিয়ে আসে। উৎসের কাঁধে হাত রাখতেই চমকে দূরে সরে দাঁড়ায় উৎস। কি ব্যাপার উৎস? বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছো, অথচ কাছে যাচ্ছ না? এখানে দাঁড়িয়ে ফোন নিয়ে ব্যস্ত আছো? বাবাকে বড় স্যার দেখছেন তো, আমাকে ওখানে প্রয়োজন নাই। আপনি হসপিটাল পর্যন্ত এনেছেন, ধন্যবাদ। বাকিটা আমি দেখে নিব। বৌমা কেমন আছে? সেই খবরটা শুনেনি বুঝি? আসেনি তোমার সাথে? খবরটা বোধহয় আপনার ছেলেও এখনো পাইনি, তাকেও দেখছি না। তুহিন, এখানে আসলে অফিসে কে সামলাবে? রজনী আর আফিয়ার সঙ্গে অফিসে গিয়েছে সে। হাজার হলো বাবার বড় ছেলের একটা দায়িত্ব থাকে। তুমি দায়িত্বহীন লোকজন বুঝবে না এইসব। ঠিক বলেছেন, আমি বুঝি না। তবে দোয়া করবেন আমার বাবার যেন কিছু না হয়, কারণ বাবার কিছু হলে আমি কাউকেই ছাড়ব না। প্রতিটা ধোঁকা, অপরাধ আর পাপের শাস্তি এমনভাবে দিব যে শেষ আপনাদের আর বাঁচার রাস্তা থাকবে না। কি বলতে চাও তুমি? তোমার বাবার বয়স হয়েছে, তোমার চিন্তায় চিন্তায় আজ তিনি স্ট্রোকের মতো রোগে অসুস্থ হয়ে হসপিটালাইজ। আমার চিন্তাই নাকি কারো চতুর ষড়যন্ত্র, তার সময় বলে দিবে। আর এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ম্যাডামের সাথে কথা হয়েছে? দেখছি। উৎস বারবার বাসার লাইনে কল দিলেও কেউ রিসিভ করে না। চিন্তার ভাঁজ পড়ে উৎসের কপালে। সেই সময় প্রতিবেশী নাহিদ সাহেবের কল পেয়ে উৎস দ্রুত তুলে নেয়। ডাক্তার সাহেব, আপনি কোথায়? হসপিটালে ভাই। আপনার বাসাতে তো দরজা গেট সবই আনলক, বারবার টেলিফোন বাজছে। বাইরে যাওয়ার সময় নজরে এলো, ভাবিকে ডেকেছি, কেউ সাড়া দেয়নি, এজন্য সরাসরি আপনাকেই কল দিয়েছি। চুরি হলো নাকি? আপনারা ভুলে ডোর ওপেন রেখে গেছেন। আমি আসছি ভাই, ধন্যবাদ আপনাকে। আবির, আমি বাসায় যাচ্ছি। উৎস ব্যস্ত পায়ে বেরিয়ে আসে। বাসাতে এসে কোথাও পায় না ঈশানীকে। উৎস নিজেকে হেল্পলেস মনে করে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। নীলকে কল দিতেই নীল ছুটে আসে। স্যার কি হয়েছে? আর্জেন্ট ডেকেছেন? আমার ওয়াইফ মিসিং, বাবা অসুস্থ, প্লিজ হেল্প। আপনার ওয়াইফ? ওকে, রিল্যাক্স। আপনার বাসার সিসিটিভি দেখাচ্ছে, ফুটেজ চেক দিয়েছেন? কিন্তু কোনো ফুটেজ নাই, আমার কাছে ব্যাকআপ নাই। আই থিঙ্ক কাছের কেউ এমনটা করেছে। ওকে, আমি দেখছি কি করা যায়। মিসিং কমপ্লেন করবেন? ডক্টর উৎস কি নিজের পিচ্ছি বউয়ের জন্য এত বেশি চিন্তিত? শুনেছি আপনার বাবা অনেকে অসুস্থ। ঈশানী কোথায়? কি চাই তোমার? ডিভোর্স। হোয়াট রাবিশ! তোমার কাছে কোনো অপশন নেই। ঈশানীকে দুনিয়া থেকে সরিয়ে দিব যদি তুমি ডিভোর্স ফাইল না করো। আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, এই ঠিকানায় পাঠিয়ে দিও। আমি ঈশানীর সাথে কথা বলতে চাই। সম্ভব না, আমি তোমাকে ভিডিও পাঠিয়ে দিব ব্রাদার। বাসার ল্যান্ড ফোনটি বেজে ওঠে। উৎস রিসিভ করে নেয়। ওপাশ থেকে আসপি হেসে ওঠে। কল কেটে যায়। উৎস বসে পড়ে। নীল সবটা জানার জন্য অপেক্ষা করছে। উৎসকে চুপ থাকতে দেখে বলে উঠল,
কিডন্যাপার? কি চাই, কত টাকা? ডিভোর্স। মানে? সবটা ওর বোন করেছে। আমাকে বলছে ঈশানীকে ডিভোর্স দিতে হবে, না হলে ওরা ওকে মেরে ফেলবে। নীল, কল দ্য লয়ার। ওয়েট, আমরা একটা প্ল্যান করতে পারি। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওর জীবন নিয়ে রিস্ক নিতে চাই না। এভাবেই তো ঈশানী আপনার থেকে দূর হয়েই যায়। তার থেকে ভালো আমরা এটাকে একটা টাস্ক হিসাবে নিই। কি করতে হবে? 4 দিন পার হয়েছে। অশোক সাহেব কিছুটা সুস্থ হয়েছেন, কিন্তু নিজের চলাচল ক্ষমতা হারিয়েছেন। পা দুটো তার আজ প্যারালাইজড। কথাও বলছেন ভেঙে ভেঙে। উৎসকে তিনি দেখতে পায়নি 2 দিন। আবির তার সব দিক খেয়াল রাখছে। নামিরা বেগম দিনে একবার এসে 2 মিনিট বসে থেকে আবার চলে যায় বাড়িতে। একটা ঘরে বন্দি ঈশানী। পানি ছাড়া 4টা দিন তার যেন খাবার পড়েনি পেটে। ক্লান্ত শরীর নিয়ে কান্নাকাটি করেই সময় পার করছে। আসফি তুহিনের কিছু সদস্য সন্ধ্যার এক আড্ডায় বসেছে, সাথে নানান রকম খাবার আর লাল পানির আসর। তুহিন, এখনো তো উৎসের দিক থেকে কোনো রেসপন্স পেলাম না। আরে পাবে, অপেক্ষা করো। আমার লোক অল টাইম ওর উপর নজর রাখছে। সে খুব দৌড়াদৌড়ি করছে পেপারস তৈরি করার জন্য। তোমার অফিসের কি খবর? সবটা হাতে পেয়েছো? না, আমার বোনরা আছে অফিসে। তাছাড়া বাবার তৈরি করা কয়েকজন সদস্য সহ শেয়ার হোল্ডার আছে 2 জন। তারাই অফিস হ্যান্ডেল করছে। আমি অপেক্ষা করছি বাবা বাড়িতে এসে যখন উইল সাইন করে দেবে, ব্যাস তারপর থেকে কোম্পানি, বাড়ি গাড়ি সব আমার। কথা দিয়েছো তোমার অফিসে আমার হাজবেন্ডকে হায়ার র্যাঙ্কের জব দিবে। হ্যাঁ হ্যাঁ, সেসব তো দেবই। আগে আমার প্ল্যান মতো কাজ হোক। তোমার বোনকে উৎসের জীবন থেকে সরিয়ে নেওয়ার পর তুমি উৎসের এমন হাল করবে যে বেঁচে থেকেও ডাক্তার সাহেব প্রতিনিয়ত মৃত্যুর স্বাদ পাবে। সে তো করবই, না হলে কিছুই যে হাসিল হবে না। তোমার বোনের রুমে আমি একটু যাই। প্রথম দিন দেখেই মাথাটা যা হ্যাং করেছিল না, ভাই রে ভাই। উৎস পাওয়ারের আগে তোমার বোনকে আমি পেলে বিয়েই করে নিতাম। এটা কথা ছিল না। দেখো, আমি তোমাকে ওর কাছে যেতে দিব না। তাতে তোমার কি সমস্যা? তোমাকে তো আমার রুমে ডাকেনি। যাই হোক, সেই তো বুইরার সাথেই বিয়ে দিবে। তার থেকে আমি আজ রাত মজা করি। তোমার হাজবেন্ডের স্যালারি ডাবল করে দেব। না তুহিন, এ ব্যাপারে আমি রাজি হব না। হ্যাঁ হ্যাঁ, আসবি। শুধু শুধু ঝামেলা করো না। তুমি তো জানো আমার নজর যেখানে একবার পরে আমি হাসিল করবই। তুহিন, সময় অনেক গড়িয়েছে। তোমরা এবারে চলে যাও, অন্য কোনো সময় আড্ডা দিব। এই তোরা এটা কি দেখ, আমি ভিতরে যেয়ে মজা নিয়ে আসি। তারপর তোদের সবাইকে একবার যেতে দেব। আজ রাত এখানেই পার্টি হবে। তুহিন, এমনটা করো না, তুমি ভুল করছো। দেখো, আমি যাই হোক নিজের বোনের সাথে এমনটা করতে দিব না তোমাকে। নিজের বোন? হ্যাঁ হ্যাঁ, এই মা তোর আগে মনে ছিল না? ওটা তোর নিজের বোন। তুই যখন ধরো তখন আমার সাথে হাত মিলিয়েছিস কেন? আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। দেখো তুহিন, এখনো সময় আছে। তুমি আমাকে ছেড়ে দিতে বলো, তারপর এখান থেকে চলে যাও। আমরা আমাদের প্ল্যান মতোই কাজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসফি রাজি না হওয়ায় তুহিন রেগে যায়। নেশার ঘরে তার মেজাজ বিগড়ে আছে। সঙ্গে আনা ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে। তুহিন ঈশানীর রুমে ডোর ওপেন করে ভেতরে চলে যায়। আসফিকে ওর বন্ধুগুলো বেঁধে ফেলে রাখে, আরও ড্রিঙ্কস করতে শুরু করে। এমন সময় ওদের কলিং বেল বেজে ওঠে। ওরা দরজা খোলে না। পরপর দরজা ভেঙে ফেলে একসঙ্গে ভেতরে প্রবেশ করে উৎস, আমজাদ, নীল, আবির, আসফি। ওদের দেখে কান্না শুরু করেছে। ছেলেগুলো পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। আবির আসফির বাঁধন খুলে দেয়। উৎস পাগলের ন্যায় ঈশানী বলে বলে ডাকছে আর রুমগুলো খুঁজে দেখছে, সাথে নীলও। কিন্তু ঈশানী কোথাও নেই। আসফি নিজের বাবাকে দেখে ভয়ে কিছুই বলছে না। উৎস ঘুরে এসে আসফির মুখে থাপ্পড় দেয়। আসফি টালমাটাল হয়ে পড়ে। ঈশানী কোথায়? সত্য করে বল, কোথায় লুকিয়ে রাখছো? এই বাসাতেই ঈশানী আছে, আমি 100% শিওর। কি বলছেন?
এইভাবে বলবে না। সিসি ক্যাম আছে, ওয়েট, আই উইল চেক। আসফি ভয় পায়। সিসি ক্যাম চেক করে আসফি ভয় পায়। সিসি ক্যাম চেক দিলে আরও সত্য বেরোবে তার বাবার সামনে। ভয়ে বলে ওঠে, ওই রুমের আলমিরার পিছনে দরজা, ওখানেই আছে ঈশানী। ঈশানী? আলমিরা টান দিলেই সহজে সরে যায় দরজা। পর সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নিচে নামতেই গুপ্ত রুম। ঈশানী বেহুশ হয়ে পড়ে আছে। পাশে বসে মদের বোতল শেষ করছিল তুহিন। চেয়েছিল শেষ চুমুকটুকু দিয়েই শিকারে নামবে শিকারি। তার আগেই উৎসের হঠাৎ আগমনে হতচকিত হয়ে যায়। উৎস ঘুষি ছুঁড়ে নাক বরাবর। নেশায় বুঁদ হওয়া তুহিন তখন অল্প আঘাতে লুটিয়ে পড়ে। উৎস ঈশানীকে কোলে তুলে নিল। আবির পিছু এসে ধরে ফেলে তুহিনকে। স্যালাইন তখন একটা শেষ। ঈশানীর জ্ঞান ফিরে চোখের সামনে সাদা অ্যাপ্রন থাকা উৎসকে দেখে চমকে উঠে বসে। উৎস এসে দুই কাঁধে হাত রেখে শুইয়ে দিতে দিতে বলে ওঠে, আরে কি করছো? হাতে ক্যানোলা আছে, সাবধান। আমি কোথায়? হসপিটালে। চিন্তা করো না, আমি অল টাইম আছি, তোমার সেবায় নিয়োজিত। আপনি কে? আর আমি এখানে কি করছি? আমি আমি এক মিনিট, আমি কে মানে? তুমি কি এখনো ভয় পাচ্ছ? ঈশানী, ভালো করে দেখো, তুমি এখন আসফির খাঁচায় বন্দি নাই, আমার কাছে আসো, সেফ। আশফিকে? আসফি? ঈশানী, তোমার কিছু মনে পড়ছে না? তুমি গত 4 দিন কোথায় ছিলে? কিভাবে কিছুই মনে পড়ছে না? আমার কিছুই মনে নাই। কেন? আর মনে করতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। ইটস ওকে, রিল্যাক্স, সব মনে পড়বে। তোমার শরীর আগে থেকে অসুস্থ ছিল, তার উপর এতটা কষ্ট হয়েছে 4টা দিন, আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাবো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। উৎস বাইরে গিয়ে আমজাদ এবং আসমা বেগমকে ডেকে নিয়ে আসে। ঈশানী তাদের দেখে কোনোরূপ রিয়াকশন দেয়নি, বরং আসমা বেগমের মেয়ের হাত ধরে পাশে বসলেন। মারে, এখন তোর কেমন লাগছে? মাথা ব্যথা করছে। আপনি কে? আমাকে চেনেন? আমি কে? কেন কিছু মনে পড়ছে না? জামাই বাবা, ঈশানী আমাকে চিনতে পারছে না কেন? ঈশানী, তুমি আগের মতো মজা করছো না তো? দেখো, তোমার বাবাও এসেছেন, তোমাকে কিছুই বলবে না, বরং ওনারা আমাদের মেনে নিয়েছেন। তখন থেকে আপনারা কি বলে যাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমার পরিচিত কাউকে ডাকুন। বাবা, আমার মনে হয় মেয়েটির মাথায় সিরিয়াস কোনো সমস্যা হয়েছে। আই থিঙ্ক সো। বাবা মা, আপনারা চিন্তা করবেন না, আমি ঈশানীর কিছু টেস্ট করিয়ে রিপোর্ট দেখে বুঝতে পারবো কি সমস্যা। আপনারা দোয়া করবেন যেন ও দ্রুত সুস্থ হয়ে যায়। পুলিশ হেফাজতে আছে তুহিন, আসফি সহ তাদের আরও কিছু সঙ্গী। নামিরা বেগমের ওপর চলেছে জিজ্ঞাসাবাদ। অশোক সাহেব অনুমতি দিলেই উৎস তাদের কাছে থাকা এভিডেন্স পুলিশের হাতে তুলে দেবে, যেখানে আছে তুহিন এবং নামিরা বেগমের সকল কুকর্মের প্রমাণ। উৎস ঈশানীর অ্যাক্সিডেন্ট সহ অশোকের খাবারে দেওয়া স্লো পয়জন, সব কিছুর প্রুফ। কিন্তু অশোক সাহেব রাজি হচ্ছেন না আপাতত। এমনটা করলে তার কোম্পানিতে পারিবারিক স্ক্যান্ডালের কারণ নামবে ধস, এটাই ভাবছেন অশোক। তাই তিনি চুপ করেই আছেন। ঈশানীকে কোল থেকে বিছানায় বসিয়ে দেয় উৎস। সবেই ওরা বাসায় ফিরেছে। ঈশানীর বাবা মা সঙ্গে এসেছেন, তার পাশের রুমে রেস্টের জন্য গেলেন। ঈশানী, এই ঘরটি দেখে তোমার কিছু মনে পড়েছে? এনিথিং? না, আমি পূর্বে কখনো এই বাড়িতে এসেছি? হ্যাঁ, এই ঘরটি আমাদের। তুমি প্রথম দিন এই রুমেই ঘুমিয়েছিলে, আর আমাদের প্রথম রাত আমরা এই ঘরেই কাটিয়েছি। তোমার কিছুই মনে পড়ছে না? দেখো, ফুলগুলোও ফেলিনি, শুকিয়ে গেছে। তাহলে আমার কিছুই মনে পড়ছে না কেন? মেন্টালি শকড পাওয়ার জন্য তোমার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে, খুব দ্রুত সব মনে পড়ে যাবে। তুমি টেনসড হইও না, রেস্ট করো। আমার অনেক খিদে পেয়েছে, কিছু খাবার হবে? এখনই করে আনছি, 5 মিনিট দাও। উৎস খাবার তৈরি করে নিল। কিছুটা খাবার ঈশানীর বাবা মায়ের জন্য রেখে ঈশানীর জন্য নিয়ে এলো। এসে দেখে ঈশানী ঘুমিয়ে পড়েছে। উৎস মৃদু হেসে খাবার পাশে রেখে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে শাওয়ার নিচ্ছে। চোখ বন্ধ করতেই তুহিনের বিশ্রী হাসির মুখটুকু চোখে ভেসে উঠল। সেই নজরে ছিল রিভেঞ্জের নেশা। অন্যদিকে
বড় মেয়েটা এমন করবে কখনো ভাবতে পারিনি আসমা। ছোটবেলা থেকে দু বোনকে সমানভাবে বড় করেছে। ভালো পাত্র দেখে বিয়ে করিয়েছি। শেষে জামাইয়ের চাকরিটা চলে যাওয়ার জন্য কিছুদিন খারাপ সময় গেছে, কিন্তু পরে তো জামাই একটা ভালো চাকরি করছিল। মেয়েটি তাহলে এমন কেন করলো? আমিও সেই সব ভাবছি। মেয়েটির হিংসা অহংকার আজ তাকে কোথায় নিয়ে গেছে। আর অন্যদিকে দেখো, ঈশানীর জামাইটা কত ভালো। হ্যাঁ, উৎস বাবা খুবই ভদ্র। ও যদি আমাদের খুঁজে বের করে সত্যটি না বলতো তাহলে আমরা জানতেই পারতাম না কিছু। হ্যাঁ, আর তাই তো আসফিয়ার নতুন বাসার ঠিকানা জানাতে পেরেছিলাম। আর একটু দেরি হলে আমার ছোট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেত। এখন মেয়েটা সুস্থ হয়ে উঠলেই চিন্তা যায়। জামাই খুব চেষ্টা করছে মেয়েটির সুস্থতার জন্য। মা বাবা আসবো? আসো বাবা। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? কিছু প্রয়োজন হলে আমাকে জানান। আর এই নিন আপনাদের ডিনার। তুমি এখন কষ্ট করতে গেছো কেন? তোমার মাকে বললে রান্না করে দিত। হ্যাঁ বাবা, আমিও রান্নাটা করতাম। তুমি ছেলে মানুষ, এত সব করবে? আপনারা আমার মেহমান। তাছাড়া আমার অভ্যাস আছে। নিন, আমি ঈশানীর কাছে যাই। একলা আবার ভয় পেতে পারে। যাও বাবা, তুমিও রেস্ট করো। কয়েকদিন যা ধকল গেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও আপু, আমি উৎসের কাছে যাব। প্লিজ যেতে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ মেরো না। ঈশানী, বাজে স্বপ্ন দেখে ঈশানী চমকে ঘুম থেকে উঠে বসে। উৎস আগলে ধরে। ঈশানী ভয়ে তখনও কাঁপছে। ঈশানী রিল্যাক্স। ঈশানী, তুমি এখন আমার কাছে আসো। তোমাকে আর কেউ কষ্ট দিতে পারবে না। আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কেউ মারবে না। তুমি চোখ মেলে দেখো, তুমি আমার বাহু ধরে আছো। সকালে অফিস শুরুর আগে রজনী এবং আফিয়া এলো উৎসের বাসায়। দরজা খুলে দিলেন আসমা বেগম। দুজন মেয়েকে তিনি চেনেন না। আপনি ভাবির মা? আন্টি, আমরা উৎস ভাইয়ের বোন। ও, ভেতরে এসো তোমরা, জামাই বাবা ঘরে আছে। ওদের কথার মাঝে উৎস আসে ওখানে। তোমরা এখানে ভালো আছো? ভাইয়া, হসপিটালে বাবা অসুস্থ, বড় ভাই জেলে, মা পাগল প্রায় কান্না করতে করতে। আর তুমি নিজের বউ শাশুড়ি নিয়ে বেশ আরামে দিন কাটাচ্ছ। আফিয়া, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি, তবে তুমি আমাদের সবাইকে ভুলে গেছো। কি করে পারছো বউয়ের সাথে রুমে বসে থাকতে? একটাবার আমাদের খোঁজ পর্যন্ত নাওনি। আমি তোমাদের থেকে দূরে থাকি, আজ প্রথমবার নয়। হো, আমি তো ভুলেই গেছি। আমার মাকে বিয়ে করার অপরাধে তুমি বাবাকে শাস্তি দিয়েছো নিজেকে দূরে সরিয়ে। তবে আজ আমাদের পরিবারের এমন একটা খারাপ সময় তুমি এতটা নির্দয় হবে ভাবিনি। আফিয়া চুপ কর তো। ভাইয়া ও ছোট, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি এসেছি ভাবি কি অবস্থা জানতে। এখন কি সে সুস্থ? কিছুটা সিকনেস আছে, রুমেই আছে, দেখা করে আয়। ভাইয়া, তুমি কি এবার অফিসে যাবে? আসল চেয়ারম্যানের কুর্সিটা ফাঁকা। বাবার যে অবস্থা, যেতে পারবে না বেশ দিন। সে অনুসার পার্সনরা চাচ্ছে নতুন চেয়ারম্যান বানাতে। তুমি যদি... আমি ব্যবসায়ী কিছুই বুঝি না বোন। আমার মনে হয় বাবার দায়িত্বগুলো তোমরা দু বোন কাঁধে তুলে নিয়ে অফিসটা সামলাও। বাবা প্রথম থেকে তোমাদের সব শিখিয়েছেন নিজ হাতেই। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। কয়েকদিন পার হয়ে গেছে। জীবনের রুটিন কারোর জন্য কখনো থেমে থাকে না। হুইল চেয়ারে বসে দিন কাটান অশোক। রজনী অফিসের নতুন চেয়ারম্যান। ঈশানীর বাবা মা নিজেদের বাড়ি চলে গেছেন। ঈশানী বেশ কিছুটা সুস্থ, কিন্তু আদৌ কিছু মনে করতে পারে না। প্রায় ভয়ে কেঁদে ওঠে, তাকে কেউ মারছে ভেবে। উৎস নিজের হসপিটাল আর বাসা নিয়ে দৌড়ের ওপর। রজনী গাড়ি ড্রাইভ করতে করতে নির্জন একটা নদীর পাড়ে এসে দাঁড়িয়ে সিটে বসে কাঁদছে, যেন কেউ জানতে না পারে। গাড়ির ভেতরে ফোনে নিউজ চ্যানেলে এখনও প্রচার হচ্ছে নামিরার করা অপরাধ। সে নিজেই পুলিশের কাছে সবটা স্বীকারোক্তি দিয়েছে। ফলাফল, ছেলের সাথে সেও কারাগারে বন্দি। হঠাৎ একটা বাইক এসে গাড়ির অপর জানালায় টোকা দেয়। কে? ও আমি। এখানে কি করছো এত রাতে একলা একটা মেয়ে মানুষ? তোমার কি ভয় নেই? তুমি আবার কেন আমার পিছু নিয়েছো? হ্যাঁ, তুমি কাঁদছো সিরিয়াসলি? মোস্ট বিউটিফুল হার্টলেস লেডি রজনী কাঁদছে? ব্যাপারটা ইন্টারেস্টিং। আমার ডিটেকটিভের জীবন খুঁজে পাওয়া এক্সপেন্সিভ অভিজ্ঞতা। মজা নাও, এখান থেকে যাও। তোমার সাথে কথা বলার মুড নাই। আমার তো মুড আছে। এনিওয়ে, তোমার জন্য আমি সুন্দর একটা গিফট এনেছি, বাইরে আসো। তুমি কি যাবে? দেখো নীল, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। নীল জানে রজনীর মন খারাপের কারণ।
তাই সে রজনী অফিস থেকে কখন বেরোবে সেই অপেক্ষায় করছিল। তারপর পিছু পিছু এলো। রজনী রাগ করছে, নীল আজ কোনো বাধাই যেন মানে না। নিজে রজনীর হাত টেনে গাড়ি থেকে ওকে বের করে সেদিনের দেওয়া কানের দুলটা রজনীর কানে দেখতে পেয়ে মুচকি হাসে। নীল এবার একটা সুন্দর রিং পরিয়ে দেয় ওর হাতে, পরপর বলে ওঠে, মন খারাপ করো না, যে যা পাপ করেছে তার শাস্তি তো পেতে হবে। এনিওয়ে রিং পরিয়েছি, এবার কাজী অফিসেও একদিন জোর করে নিয়ে যাব। তবে এখন বাইকে উঠাও, তোমার মন ভালো করার জন্য আমাকে আজকে রাতটা দিয়ে দাও। রজনী আর বাধা দেয় না, চুপচাপ উঠে বসে নীলের বাইকে। ব্রিজের পাশে পড়ে রয় রজনীর শূন্য গাড়ি। অন্যদিকে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে উৎস। আজ বেশ কিছু রোগী সামলে গেছিল বাবার কাছে, সেখানে বেশ সময় কাটিয়ে তারপর বাসায় ফিরছে। ঈশানী ঘুমের ডিস্টার্ব হবে ভেবে পাশের রুম থেকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেডরুমে আসে। ঘর অন্ধকার দেখে সে বেশ অবাক হয়। সাধারণত ঈশানী এখনো আলো জ্বেলে ঘুমায়, ঘরটা এত ঘুটঘুটে অন্ধকার যে কিছুই বোঝা যাচ্ছে না। লাইট অন করবে ভেবে পা এগোতে ঠুস করে পা বাঁধে সোফার কোনায়। আউচ, এই মেয়ের আজ হলোটা কি? ঘর এত অন্ধকার করে রাখার মানে কি? হাউ, হেই, তুমি ঘুমাও নাই আর এভাবে ভয় দেখানোর মানে কি? ঈশানী হেসে ওঠে। উৎস ভয় পেয়েছে দেখে পরপর লাইট জ্বেলে দেয়। উৎস ঢপাস করে সোফায় বসে পড়ে। ঈশানী পানির গ্লাস এগিয়ে ধরে। উৎস ঢকঢক করে খেয়ে ঈশানীর হাতের দিকে চেয়ে অবাক হয়। পরপর সে নজর উঁচু করে পুরো ঈশানীকে দেখে চমকে যায়। আমাকে কেমন লাগছে বলুন? বিউটিফুল। ইয়ে মানে ভালো লাগছে না? এগুলো কি সেজেছো? কি বলেন, একটুও ভালো লাগছে না? ইস, কত কষ্ট করে শাড়িটা পরে সাজুগুজু করলাম। হঠাৎ এমন উজবুক সাজার কারণটা কি জানতে পারি? ঈশানী সে ঢপ করে উৎসের কোলের ওপর বসে গলা জড়িয়ে নজর মেলায়। উৎসের গলাটা আবারও শুকিয়ে যায়। নজর ঘোরাতে চায়, কিন্তু ঈশানীর আদুরে মুখটুকু থেকে তার নজর সরতে পারে না। তো কি করব, বাসায় বসে বসে বোর হচ্ছি, আর নিজে তো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আর কত অপেক্ষা করব? আসছেন না দেখে খুঁজতে খুঁজতে এই শাড়ি সেটটি পেলাম, তাই পরে নিছি। এখন বলুন, শাড়িটা আমার জন্য এনেছিলেন, তাহলে দেন নাই কেন? মনে ছিল না। এখন সরো, ঘুমাবো। তুমি ঘুমালে ঘুমাও, না ঘুমালে নাই। আমাকে উঠতে দাও। রাতে খেয়েছো? আমি তোমাকে বলেছিলাম খেয়ে ওষুধ খেয়ে নিতে। আরে শুনুন তো। উৎস ঈশানীকে নিজের থেকে সরিয়ে দিয়ে উঠে পড়ে। ঈশানীকে তার কাছে এখন অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে, কিন্তু সে চায় না মেয়েটার কাছে যেতে। ঈশানী এখনো তাকে মনে পড়েনি, তাই সে সব সময় দূরত্বে থাকে। উৎসের ইগনোর ঈশানীর রাগ হয়। বলে দিলেই পারেন, শাড়িটি আমাকে ফার্স্ট নাইটে গিফট করেছিলেন। এত ইগো কেন আপনার, আনরোম্যান্টিক ডাক্তার? কি বলেছো তুমি? উৎসের ইগনোর ঈশানীর রাগ হয়। উৎস উঠে বিছানায় বসতে যাচ্ছিল, ঈশানীর কথায় পা থেমে যায়। ঘুরে প্রশ্ন করায় ঈশানী জিভ কাটে। আজ বিকেলে যখন সে ঘুম থেকে উঠেছে তখনই তার সবকিছু মনে পড়ে গেছে। আর নিউজে বসে তুহিন, আসফি আর নামিরা বেগমের কুকৃতি সহ শাস্তির সংবাদ শুনে সে খুশি হয়েছে। বুঝেছে ডাক্তার সাহেবের মুড আজ খারাপ থাকবে, তাই তো সে চেয়েছিল তার কাছে যেতে, একটু আদর ভালোবাসায় কিছুটা কষ্ট ঘুচিয়ে দেবে। কিন্তু হলো উল্টো। উৎস ঈশানীর সামনে আসে। হেই, এদিকে দেখো। তুমি কি করে জানো এটা তোমার ফার্স্ট নাইটের গিফট? তোমার সব কিছু মনে পড়ে গেছে? আর কি কি মনে পড়ছে বলো। আরে বুদ্ধু, আমার সবই মনে পড়েছে, ইভেন আমার আনরোম্যান্টিক ডাক্তার বরের আমি যে একমাত্র পিচ্ছি একটা বউ সেটাও। কি? আমি আনরোমান্টিক? হ্যাঁ তো, না হলে এত সুন্দর করে সাজার পর কেউ বলে ভালো লাগছে না? যাও ঘুমাও। উৎস ঈশানীর নাকে টোকা দিয়ে হেসে ফেলে। ঈশানী মুখ ফুলায়। উৎস খুশিতে কোলে তুলে নেয়।